করব কোর্স আউটলাইনের চ্যাপ্টার নাম্বার 8, যেটা হচ্ছে ভিটামিন অ্যান্ড ভিটামিন কন্টেইনিং ফিউ সিলেক্টেড অ্যানিমাল ড্রাগস। ওকে, অর্থাৎ ভিটামিন নিয়ে আমরা পড়বো, এবং ভিটামিন আছে এরকম কিছু অ্যানিমেলের সোর্স থেকে যে ড্রাগ গুলো পাওয়া যায়, বা যেগুলো আমরা ভিটামিনের সোর্স হিসেবে ইউজ করতে পারি, এই ধরনের কিছু অ্যানিমাল ড্রাগ নিয়ে স্টাডি করবো এই চ্যাপ্টারে। সো এখানে আমরা জানবো যে ভিটামিন কি, ভিটামিন গুলো কোন সোর্স থেকে পাওয়া যায়, বা ভিটামিনের ক্লাসিফিকেশন কি, ভিটামিনের ফাংশন কি আমাদের বডিতে, এবং যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি বা ঘাটতি হয় তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে, বা আমাদের বডিতে কি ধরনের ডিজিজ হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে। সো এখানে যে ভিটামিন গুলো আমরা পড়বো, প্রত্যেকটা ভিটামিনেরই আমরা পড়বো হচ্ছে তার সোর্স কি, তার ফাংশন কি, এবং সেটা বডিতে কি কি ধরনের অ্যাকশন দিয়ে থাকে, কি কি হেল্প করে থাকে বডিতে, এবং যে ভিটামিনের যদি ডেফিসিয়েন্সি বা গ্যাপ হয়ে যায় তাহলে বডিতে কি ধরনের প্রবলেম ফেস করব, যেটাকে আমরা ডিজিজ বলে থাকি বা রোগ বলে থাকি, বা অপুষ্টিজনিত যে রোগ বলে থাকি আমরা, এটাকে ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে যেটা আমরা বলি। সো এই বিষয়গুলো নিয়ে আজকে জানবো। সো শুরুতেই আমি জাস্ট ভিটামিনের ডেফিনেশন, যেটা খুবই সিম্পল একটা ডেফিনেশন। দেখো বোল্ড করা ওয়ার্ডগুলো একটু খেয়াল করো, যে ভিটামিনস আর অর্গানিক সাবস্টেন্সেস, অর্থাৎ ভিটামিন গুলো হচ্ছে অর্গানিক, মানে কি জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড বলতে আমরা বুঝি। অর্থাৎ ভিটামিন গুলো হচ্ছে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, নট সিনথেসাইজ উইথিন বডি, অর্থাৎ এটা বডিতে তৈরি হয় না, বডির ভিতরে এটা তৈরি হওয়ার কোনো মেকানিজম নাই। দ্যাট আর এসেনশিয়াল ইন স্মল অ্যামাউন্ট ফর দ্য মেইনটেনেন্স অফ নর্মাল মেটাবলিক ফাংশন, অর্থাৎ আমাদের বডির যে জৈবিক যে প্রক্রিয়া আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন হয় বডিতে, বা বডিতে বিভিন্ন শক্তির প্রয়োজন হয় বডির সেলগুলো সার্ভাইভ করার জন্য, বা কোষগুলো বেঁচে থাকার জন্য পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। সো এইগুলোকে আমরা বলি মেটাবলিক প্রসেস বা মেটাবলিক ফাংশন। সো এই ফাংশন গুলো মেনটেন করা বা এই ফাংশন গুলো পরিচালনা করার জন্য খুবই স্মল অ্যামাউন্টে ভিটামিন গুলো দরকার হয়। সো ভিটামিন গুলো, ভিটামিনের ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে ভিটামিন হচ্ছে একটা অর্গানিক সাবস্টেন্স যেটা আমাদের বডিতে সিনথেসাইজ হয় না, অর্থাৎ আমাদের বাইরে থেকে এটা নিতে ইনটেক করতে হয়, এবং এটা হচ্ছে খুবই স্মল অ্যামাউন্টে বডির জন্য দরকার হয়। কেন? বডির নর্মাল মেটাবলিক যে ফাংশন, অর্থাৎ বডির যে ক্রিয়া বিক্রিয়াগুলো রয়েছে, বডির ইন্টারনাল আমরা জানি শ্বসন হয়, বিভিন্ন ধরনের রিয়াকশন হয়, এটিপি উৎপন্ন হয়, এনার্জি উৎপন্ন হয়, এক একটা কোষ সজীব থাকে, বেঁচে থাকে, কোষ বিভাজন হয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বডির যে অর্গান গুলো বা অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাদের ফাংশন গুলো প্লে করে, এই সব ধরনের মেটাবলিক ফাংশনের জন্য স্মল অ্যামাউন্টে ভিটামিন গুলো দরকার হয়। ভিটামিনের আসলে ভিটামিন নামটা আসছে যে শব্দটার থেকে, সেটা হচ্ছে শুরুতে ভিটামিন নামটা ছিল না, তখন এদেরকে বলা হতো ভাইটাল অ্যামিন। ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, অ্যামিন মানে হচ্ছে অ্যামিন গ্রুপ, আমরা জানি NH2 বা অ্যামিন গ্রুপের যে কম্পাউন্ড গুলো তাদেরকে বলা হতো। সো ভিটামিন গুলো যেহেতু অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ জৈব যৌগ, সুতরাং ভিটামিন গুলোকে শুরুতে অ্যামিন বলা হতো, এবং যেহেতু এটা বডির জন্য এসেনশিয়াল, অর্থাৎ বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল, সো ওই অ্যামিন গুলোকে বা ওই অর্গানিক কম্পাউন্ড গুলোকে বলা হতো ভাইটাল অ্যামিন। দুইটা ওয়ার্ড। সো ভাইটাল অ্যামিন শব্দগুলো থেকে পরবর্তীতে কম্বাইন্ড করে বলা হয় ভিটামিন শব্দটা আসলো আর কি। হ্যাঁ, সো টোটাল 6টা ক্লাসের ভিটামিন, ABCDE এবং K। এটা হচ্ছে আমাদের, আমরা বলি হচ্ছে মেজর ক্লাস বা মেইন ক্লাসের ভিটামিন। যেমন বি ভিটামিনের মধ্যে আরো কয়েক ধরনের ভিটামিন আছে, ডি এর মধ্যে আছে 2 ধরনের, এ এর মধ্যে আছে 2 ধরনের, এরকম আর কি। বাট মেইন ক্লাস হচ্ছে 6টা, ABCDEK। সো এই 6 ধরনের ভিটামিন। সো আমরা ভিটামিনের ডেফিনেশন এবং ভিটামিনের এক্সাম্পল দেখলাম। দিস ইজ ভিটামিন definition and example. Okay, then when vitamins are required as a supplement, ঠিক আছে, তো ভিটামিন গুলো কখন আমরা সাপ্লিমেন্ট হিসেবে বা ফুড সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন গুলোকে ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে অর্থাৎ এটা বলা যায় যে কোন কোন কন্ডিশনে ভিটামিনস গুলোকে আমরা সাপ্লিমেন্ট হিসেবে, অর্থাৎ বডির জন্য প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বলে মনে করি। ঠিক আছে, আমরা নর্মালি চিন্তা করি আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন ধরনের ভিটামিনের প্রয়োজন। এখন আমাদের খাবারের সাথে হয়তো আমরা কিছু কিছু ভিটামিন পাচ্ছি, আবার
সব ধরনের খাবার যদি আমি না খাই, তাহলে কিছু কিছু ভিটামিনের আমার ল্যাকিংস তৈরি হবে আমার বডিতে। সো তখন কি হবে যে বেশ কিছুদিন যদি ওই ভিটামিনের ল্যাকিংস তৈরি হয় বা ডেফিসিয়েন্সি বা গ্যাপ তৈরি হয়, তখন ওই ভিটামিনের কারণে যে ফাংশন গুলো হতো সেই ফাংশন গুলো হতে পারে না, আলটিমেটলি একটা রোগের সৃষ্টি হয়, যেটা আমরা বলি হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজ, বা ভিটামিনের ঘাটতির কারণে যে রোগগুলো হয়ে থাকে ডেফিসিয়েন্সি ডিজিজ। সো এই কারণে আমরা বলে থাকি যে তখন ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে বা ভিটামিন তখন মেডিকেশন বা ড্রাগ হিসেবে বা ফুড সাপ্লিমেন্ট হিসেবে বিভিন্নভাবে ভিটামিন গুলো তখন পেশেন্টদেরকে দেওয়া হয়ে থাকে। সো এই এখানে দেয়া আছে 4টা কন্ডিশন। দেয়ার আর 4 সিচুয়েশন ইন হোয়াইচ ভিটামিন সাপ্লিমেন্টেশন ইন্ডিকেটেড, অর্থাৎ এই 4টা কন্ডিশনে ভিটামিনটা পেশেন্টদেরকে দেয়া হয়। অর্থাৎ এই 4টা কন্ডিশনে ভিটামিনের ডেফিসিয়েন্সি বা ঘাটতি হয়ে থাকে বডিতে। ঠিক আছে? তো 4টা কন্ডিশন বা 4টা সিচুয়েশন আমরা একটু খেয়াল করি। 1 নম্বরে ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক, অর্থাৎ অপর্যাপ্ত যদি কেউ খাবার খেয়ে থাকে, অর্থাৎ কোনো অসুস্থ রোগী বা কোনো হয়তো দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল এরকম কোনো অথবা খুব মারাত্মক কোনো অ্যাক্সিডেন্টের কারণে সে হয়তো ইনজুর্ড আছে বা আহত আছে, সে হয়তো খাবার খেতে পারতেছে না, এরকম কোনো মানে কেউ যদি অচেতন থাকে, অনেকে এই সময় এই ধরনের পেশেন্টদের ডায়েটারি ইনটেক বা খাবার গ্রহণের পরিমাণটা কম হয়ে থাকে, প্রয়োজনের তুলনায় তার বডিতে খাবারের পরিমাণ এখানে দেখো অ্যালকোহলিক্স মানে যারা, অর্থাৎ যারা নিয়মিত আহত, সরি যারা বয়স্ক এজ পারসন, এবং হচ্ছে ইম্প্রোভাইজ মানে হচ্ছে যারা মানে অস্টের পুষ্টির প্রয়োজন এবং যাদের বডিতে পুষ্টির মানে নর্মালি কিছু কন্ডিশনের কারণে তাদের বডিতে পুষ্টি এত বেশি ঘাটতি হয়ে যায় যে তাদেরকে বেশি পরিমাণে ভিটামিন বা নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে, এই ধরনের পেশেন্টদেরকে বলে ইম্প্রোভাইজ। অথবা অনেক সব বয়সন্থাল বা পিউটির এর ছেলে মেয়েদের, তাদের বডিতে ভিটামিনের যে রিকোয়ারমেন্টটা প্রয়োজনটা বেড়ে যায়। সো এই ধরনের কন্ডিশনটা আমরা বলি ইম্প্রোভাইজড, যাদেরকে ঘাটতিটা বেশি থাকে। সো তাদের ক্ষেত্রে যদি ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক, অর্থাৎ খাবারটা অপর্যাপ্ত তারা নিয়ে থাকে, অর্থাৎ মোট কথা হচ্ছে যে অ্যালকোহলিক্স বা অ্যালকোহলে যারা অভ্যস্ত তারা, অথবা বয়স্ক মানুষ, অথবা ইম্প্রোভাইজড পারসন, এই ধরনের পার্সনদের ক্ষেত্রে যদি খাবার গ্রহণটা অপর্যাপ্ত হয়, সেই ক্ষেত্রে আমরা ভিটামিন সাপ্লিমেন্ট আকারে, ভিটামিন ওষুধ আকারে তাদেরকে প্রেসক্রাইব করতে পারি। 2 নম্বর কন্ডিশনে বলা আছে ইনক্রিজ মেটাবলিক রিকোয়ারমেন্ট। ঠিক আছে, যদি কারো কারো বডিতে মেটাবলিক রেটটা বেড়ে যায়, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায়, অর্থাৎ আমরা বলি যে এনার্জির যে বার্ন করা, বা সহজ কথায় বলতে গেলে শক্তির খরচ যেটা বা এনার্জি রিকোয়ারমেন্ট যেটা, এনার্জি বেশি দরকার হয় এরকম কিছু মানুষের, বা এই ধরনের কন্ডিশনে আর কি, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ভিটামিনটা সাপ্লিমেন্ট আকারে দেওয়া হয়, কারণ তাদের বডিতে মেটাবলিক রেটটা বেড়ে যায়। যেমন দেখো এখানে প্রেগনেন্সি, একজন প্রেগনেন্ট মাদারের বডিতে মেটাবলিক রেটটা বেড়ে যায়, কারণ তার বডিতে একটা ফিটাস বা একটা বেবি ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, তার জন্য এনার্জি দরকার হচ্ছে, সে নিউট্রিয়েন্ট নিচ্ছে। সুতরাং প্রেগনেন্ট মাদারের বডিতে এই ভিটামিনের ল্যাকিংস হতে পারে। ঠিক আছে, মেটাবলিক রেটটা বেড়ে যাওয়ার কারণে। অথবা ল্যাকটেটিং মাদার, যারা হচ্ছে ডেলিভারি হওয়ার পরে মাতৃদুগ্ধ পান করে, এরকম মায়েদের ক্ষেত্রে তাদের হচ্ছে এই এনার্জি রিকোয়ারমেন্টটা বেড়ে যায়। অথবা মেজর সার্জারি, অর্থাৎ কারো বডিতে যদি অনেক বড় ধরনের সার্জারি করা হয় বা ইনফেকশন হয়, এই ধরনের পেশেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে অ্যাক্টিভ রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক রাখার জন্য, এবং তাদের বডিকে ফিট বা সুস্থ করে তোলার জন্য মেটাবলিক রেটটা বেড়ে যায়, বা এনার্জি বা নিউট্রিয়েন্ট এগুলোর প্রয়োজনটা বেশি হয়। সো তাদের ক্ষেত্রে ভিটামিনটা সাপ্লিমেন্ট আকারে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে ইম্পেয়ার্ড ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন। আমরা জানি ইম্পেয়ার্ড মানে হচ্ছে অপর্যাপ্ত বা অপরিণত, এরকম বোঝায়। ইন্টেস্টিনাল মানে ইন্টেস্টাইন, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন যেটা আমরা বলি, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র বাংলায় বলি।
সেখান থেকে যে ভিটামিন বা নিউট্রিয়েন্ট বা খাদ্য কণা মানে আমাদের পুষ্টি বা যেটাই বলি না কেন, এগুলো হচ্ছে কি হয়, অ্যাবজর্পশন হয় বা শোষণ হয় আমাদের রক্তে যায়। হ্যাঁ, রক্তে গিয়ে পুরো বডিতে ছড়িয়ে যায়। পুষ্টিটা আমাদের বা ভিটামিনটা আমাদের পুরো বডিতে ছড়িয়ে যায়, পুরো বডিতে সেটা ইউজ হয়। এখন যদি কোনো পেশেন্টের এরকম হয় যে জিআই ডিসঅর্ডার থাকে, জিআই মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের খাদ্য নালিকাতে বা মানে সেটা হতে পারে গলা থেকে শুরু করে আমাদের খুব বৃহদাংশ পর্যন্ত এই মানে পাকস্থলী হতে পারে, অন্ননালী হতে পারে, হ্যাঁ, জিআই কি বললেন? ক্ষুদ্রাংশ বৃহদাংশ যেটাই হোক। ঠিক আছে, জিআই মানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল। হ্যাঁ, একটু নেটে সার্চ দিলে তোমরা পাবা জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। হ্যাঁ, এটা ফুল ইয়েটা নেটে সার্চ দিলে পাবা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, জিআইটি লিখে সার্চ দিলে দেখবা আচ্ছা যে চলে আসছে। আচ্ছা। এটা হচ্ছে আমাদের অন্ননালী বলি আমরা, খাদ্য নালী বলি। এটা হচ্ছে আমাদের গলা থেকে শুরু করে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রাঞ্চ, বৃহদাঞ্চ, ওই যে আমরা বিভিন্ন নাম বলি, ডিউডেনাম, জিজুনাম, ইলিয়াম, কোলন, হ্যাঁ, এই ধরনের ছিল না, প্রাণীবিজ্ঞানে পড়ে আসছো তোমরা। তো এই পুরো খাদ্য নালিকাটাকেই বলি হচ্ছে ইন্টেস্ট, আমাদের জিআই, জিআই ট্র্যাক্ট আর কি, বা খাদ্য নালী। সো এই পরিপাক তন্ত্র বলা যায়। সো এই ধরনের পরিপাকতন্ত্রের কোনো ডিজিজ বা রোগ যদি হয়ে থাকে, অর্থাৎ যাকে বলি আমরা জিআই ডিসঅর্ডার, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে অথবা কোনো কোনো পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে এই সার্জারি করে জিআইটি বা অন্ননালীর কোনো একটা অংশ ফেলে দেওয়া হয়েছে, অথবা কারো কারো ক্ষেত্রে হয়তো পিত্তথলি ফেলে দেওয়ার কারণে তার মেটাবলিজম, খাবার হজম হচ্ছে না, পুষ্টি শোষণ করতে পারতেছে না, অথবা বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রেও এই তার ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র থেকে বা অন্ননালী থেকে খাবারের ভিটামিন শোষণ করার যে অ্যাবিলিটি বা ক্ষমতা সেটা কমে যায়। অথবা জন্ডিসের ক্ষেত্রে যেটা হয় যে এই ভিটামিন শোষণ করার যে অ্যাবিলিটি সেটা কমে যায়। সো সেই কন্ডিশন, এই সবগুলো কন্ডিশনই আমাদের আসে হচ্ছে ইম্পেয়ার্ড ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন, অর্থাৎ ক্ষুদ্রাঞ্চ বা বৃহদাঞ্চ দিয়ে বা আমাদের অন্ননালী বা খাদ্যনালী থেকে আমাদের ভিটামিন বা মিনারেলস বা নিউট্রিয়েন্ট গুলো শোষণ করা যায় না, অপর্যাপ্ত শোষণ হয়, যার কারণে দীর্ঘদিন ধরে যদি এটা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিনের ঘাটতি হয়ে গেছে বডিতে। ঠিক আছে, তো সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ভিটামিনটাকে প্রেসক্রাইব করা হয় বা ভিটামিনটাকে সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়। দেন হচ্ছে নাম্বার 4, ইয়াট্রোজেনিক সিচুয়েশন। ইয়াট্রোজেনিক সিচুয়েশন অর্থাৎ যারা বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করে ওষুধগুলো বিভিন্ন রোগের কারণে, এবং সেই ওষুধ ব্যবহারের কারণে তার বডিতে পুষ্টির ঘাটতি দেখা দেয়। একটা সাইড ইফেক্ট বলতে পারি আমরা, কারণ তার বডিতে ইন্টারনাল কিছু প্রবলেম তৈরি হয়, যার কারণে ভিটামিন গুলো হয়তো শোষণ করতে পারে না, হয়তো সে খাবার খায় ঠিক আছে কিন্তু সেটা শোষণ হয় না, যার কারণে বডিতে এটা কি ভিটামিন গুলো করলা ল্যাকিংস তুমি? তৈরি হয়, গ্যাপ তৈরি হয়। আমার পায়ের উপর রাখছো কেন? যেমন এই মাইক্রোফোন অফ করো একটু। ওকে, সো এই ধরনের কন্ডিশনটাকে বলা হয় ইয়াট্রোজেনিক সিচুয়েশন। যেমন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যারা খুব হাই পাওয়ারের যে অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গুলো যদি কেউ লং টার্ম ধরে ব্যবহার করে তাহলে তার বডিতে ভিটামিনের ল্যাকিংস তৈরি হয়। আরো কিছু ড্রাগস আছে, ঠিক আছে, স্টেরয়েড জাতীয় ড্রাগ আছে বা কন্ট্রাসেপটিভ জাতীয় ড্রাগ আছে, এই ধরনের কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে যদি কেউ ব্যবহার করে তাহলে তার বডিতে ভিটামিনের ঘাটতি বা ল্যাকিংস তৈরি হয়। সো কন্ডিশনটাও এই ধরনের কন্ডিশনেও ভিটামিন দরকার হয়। সো এই ধরনের কন্ডিশনগুলোকে বলে ইয়াট্রোজেনিক সিচুয়েশন, এবং এই সিচুয়েশনেও সাপ্লিমেন্টাল ভিটামিনটা প্রয়োজন হয়। এই ধরনের কন্ডিশনে যদি কোনো পেশেন্ট থাকে তাকে ডাক্তার প্রেসক্রিপশনে ভিটামিন প্রেসক্রাইব করে যে আপনি এই ভিটামিনটা ইনটেক করতে পারেন, বা অনেক সময় মাল্টিভিটামিন দিয়ে থাকে। তোমরা দেখছো বিভিন্ন ধরনের, অনেকে হয়তো ইনটেক করছো এর আগে, ভিটামিন A to Z, হ্যাঁ, বিভিন্ন ধরনের গোল্ড, বিভিন্ন গোল্ড বা A to Z এই টাইপের ভিটামিনের নাম আছে। তো এই ভিটামিন গুলো হচ্ছে এই ধরনের সিচুয়েশনে সাপ্লিমেন্ট আকারে দেয়া হয়। সো এই হচ্ছে গুলো না, ভিটামিন হলে তাকে ভিটামিন সাপ্লিমেন্টেশন দেওয়ার দরকার নেই সুস্থ মানুষ। বাট এই যে চারটা সিচুয়েশনে হয়ে যায়, অথবা ভিটামিনের রিকোয়ারমেন্ট বেড়ে যায়, যেটাই হোক না কেন এই
ভিটামিন আকারে দেয়া হয়ে থাকে। ঠিক আছে? সো এই হচ্ছে চারটা সিচুয়েশন। জাস্ট ওয়াটার সলিবিলিটির উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়াটার সলিউবল, একটা হচ্ছে ফ্যাট সলিউবল। ঠিক আছে? অর্থাৎ যে ভিটামিন গুলো হচ্ছে পানি বা ওয়াটারের সলিবিলিটি আছে বা সলিউবল হয়, তা হচ্ছে ওয়াটার সলিউবল। আর যে ভিটামিন গুলো ওয়াটারে সলিউবল হয় না, ফ্যাট বা লিপিড জাতীয় কম্পাউন্ডে সলিউবল হয়। ঠিক আছে? এই ধরনের ভিটামিন গুলোকে আমরা বলি ফ্যাট সলিউবল। যেমন আমরা দ্রাবকের ব্যাপারটা জানি, একটা হচ্ছে জলীয়, একটা হচ্ছে পোলার দ্রাবক, নন পোলার দ্রাবক। পোলার দ্রাবকের মধ্যে একটা ছিল কি পানি, আর নন পোলার দ্রাবকের মধ্যে ছিল ইথার বা বেনজিন, এই ধরনের ছিল। ঠিক আছে? ঠিক অনেকটা এরকম যে ওয়াটার সলিউবল যে ভিটামিন গুলো তারা হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, আর ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো এরা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড বা লিপিড, ফ্যাট, তেল, চর্বি এই জাতীয় কম্পাউন্ড গুলোর মধ্যে ডিজলভ হয় বা সলিউবল হয়। ঠিক আছে? সো ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবল ভিটামিন গুলোকে আবার দুইটা ক্লাসে ভাগ করা যায়, একটা হচ্ছে নন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে বি কমপ্লেক্স। নন বি কমপ্লেক্স মানে বি কমপ্লেক্স ছাড়া যে ভিটামিনটা, অর্থাৎ একটাই ভিটামিন আছে সেটা হচ্ছে ভিটামিন সি, বা এটা আরেকটা নাম আছে এটার, কেমিক্যালি আমরা বলতে পারি অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা জানি এটা ভিটামিন সি, যার কেমিক্যালি আমরা সেটা কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। সো এটা হচ্ছে নন বি কমপ্লেক্স, অর্থাৎ বি কমপ্লেক্স এর বাইরে এই ভিটামিনটা, অর্থাৎ ভিটামিন সি। এবং আরেকটা মেজর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে বি কমপ্লেক্স। কমপ্লেক্স এই কারণে বলা হয়, এখানে বেশ কয়েকটা টাইপ, টোটাল 7টা টাইপের ভিটামিন বি ভিটামিন রয়েছে। প্রত্যেকটা সোর্স এবং অ্যাক্টিভিটি গুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, যদিও বি ভিটামিন আমরা বলি, বাট এই যে 7টা টাইপ আছে 1 থেকে 12 পর্যন্ত, 7টা টাইপের প্রত্যেকটার কেমিক্যালি একটু ডিফারেন্ট এবং অ্যাক্টিভিটি বা সোর্স গুলো ডিফারেন্ট। ঠিক আছে? সো এর মধ্যে আছে যেমন থায়ামিন, ভিটামিন বি1, রিবোফ্লাভিন, ভিটামিন বি2, নিয়াসিন, ভিটামিন বি3, প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি5, পাইরিডক্সিন, ভিটামিন বি6, ফলিক অ্যাসিড, ভিটামিন বি9 এবং সায়ানোকোবালামিন, ভিটামিন বি12। এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন বি1 এর কেমিক্যাল নাম কি? থায়ামিন। ভিটামিন বি2 এর নাম কি? রিবোফ্লাভিন। ভিটামিন বি9 এর নাম ফলিক অ্যাসিড। ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড। এই নামগুলো স্পেলিং সহ মনে রাখতে হবে, কারণ তোমরা অন্যান্য সাবজেক্ট গুলো যখন পড়বা, ফার্মাকোলজি বা হচ্ছে প্যাথোলজি, ক্লিনিক্যাল ফার্মেসি, এই ধরনের সাবজেক্ট গুলো যখন পড়বো তখন কিন্তু ভিটামিনের এই নামগুলো তোমাদের, ভিটামিন বি1 বি2 অনেক জায়গায় থাকবে না, অনেক জায়গায় থায়ামিন, রিবোফ্লাভিন এভাবে লেখা থাকবে। ঠিক আছে? সো তুমি যেন নামগুলো দেখে বুঝতে পারো যে দিস ইজ ভিটামিন বি2, বি5, বি9, হ্যাঁ, এরকম আর কি। সো এই নামগুলো মাস্ট মানে মনে রাখতে হবে আর কি। এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল 4টা ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এই 4টা, এদেরও কিন্তু কেমিক্যাল নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। ভিটামিন এ হচ্ছে রেটিনল এবং বিটা ক্যারোটিন, অর্থাৎ ভিটামিন এর মধ্যে আবার দুটো টাইপ আছে, আমরা একটু পরে দেখবো সেটা। সো এই নামগুলো। এরপর ভিটামিন ডি, ক্যালসিট্রায়ল। ডি এর মধ্যে আবার ডি2, ডি3 রয়েছে। ভিটামিন ই এর মধ্যে আছে টোকোফোরেসিস। ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন। হ্যাঁ, সো এই 4টা টাইপ হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন। সো আমরা প্রত্যেকটা ভিটামিন নিয়েই ডিটেলস স্টাডি করব। সো তার আগে আমরা দেখব যে এই ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল ভিটামিন গুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। আমরা দেখলাম ভিটামিনের দুইটা টাইপ, ওয়াটার সলিউবল এন্ড ফ্যাট সলিউবল। আমরা শুরুতে বললাম যে ওয়াটার সলিউবলটা ওয়াটার বা পানিতে ডিজলভ হয়, আর ফ্যাট সলিউবল ভিটামিন গুলো হচ্ছে ফ্যাট বা লিপিড, চর্বি জাতীয় পদার্থে ডিজলভ হয়। ঠিক আছে? এই দুইটা পার্থক্য আমরা এখান থেকে দেখলাম এবং এক্সাম্পল গুলো দেখলাম। ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন কি কি আছে এবং ফ্যাট সলিউবল ভিটামিন কি কি আছে। এছাড়াও কিছু পার্থক্য আছে, 3টা পার্থক্য এখানে দেখা যায়। যেমন দেখো, ওয়াটার সলিউবল ভিটামিন এর বৈশিষ্ট্য হচ্ছে ইট ক্যান নট বি স্টোরড ইন বডি, রেগুলার সাপ্লাই নিডেড। কথাটার অর্থ হচ্ছে এই ওয়াটার সলিউবল ভিটামিন গুলো বডিতে বেশি দিন জমা থাকে না। অর্থাৎ ওয়াটার সলিউবল ভিটামিন ছিল বি অথবা সি, ভিটামিন বি কমপ্লেক্স বা সি যাই হোক না কেন, এই ভিটামিন গুলো আমাদের বডিতে বেশি দিন
স্টোর থাকে না। আমি আজকে ভিটামিন সি ইনটেক করলাম, এই ভিটামিনটা যে 1 মাস 2 মাস 3 মাস ধরে আমার বডিতে থাকবে এটা থাকবে না, ঠিক আছে? এটা আজকে ইনটেক করার পরে হয়তো 1-2 দিনের মধ্যে এটা বডি থেকে বা আরো তাড়াতাড়ি হয়তো বডি থেকে বের হয়ে যাবে। এই কারণে ওয়াটার সলিউবল ভিটামিন গুলো বলা হয় যে ভিটামিন গুলো নিয়মিত খাওয়ার জন্য বা এই ভিটামিন জাতীয় খাবারগুলো নিয়মিত খাওয়ার জন্য। যেমন এই যে ভিটামিন সির সোর্স যদি আমি বলি, সে টক জাতীয় ফল যেগুলো আছে, লেবু আছে, কমলা আছে, ঠিক আছে, বা সাইট্রাস ফুড বলা হয় টক জাতীয় ফল যেগুলোতে ভিটামিন সি থাকে। এই ফলগুলো নিয়মিত রেগুলারলি অল্প অল্প করে খেতে বলা হয়, কারণ এই ভিটামিন সি বা ওয়াটার সলিউবল ভিটামিন হওয়ার কারণে এই ভিটামিনটা বডিতে বেশি দিন জমা থাকে না, এটা বের হয়ে যায় বডি থেকে। সো এই কারণে রেগুলার সাপ্লাইটা দরকার হয়, এটা নিয়মিত এই ভিটামিন সি জাতীয় খাবার ইনটেক করতে বলা হয় বা খেতে বলা হয়। আর ফ্যাট সলিউবল ভিটামিন গুলো বডিতে স্টোর থাকে, এই যেমন ভিটামিন এ বা ডি বা ই বা কে যাই হোক না কেন, এই ভিটামিন গুলো বডিতে লং টার্ম ধরে স্টোর থাকে। ভিটামিন এ যদি আমি একটু হাই অ্যামাউন্টে ইনটেক করি, তাহলে এটা আমার হয়তো 6 মাস 1 বছর পর্যন্ত স্টোর থাকতে পারে, ফর এক্সাম্পল। বা অন্যান্য যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আছে এগুলো হয়তো দীর্ঘদিন ধরে স্টোর থাকে। সো আমি যদি এই ভিটামিন গুলো রেগুলারলি ইনটেক নাও করি, তারপরেও বডিতে ঘাটতিটা অত তাড়াতাড়ি দেখা দিবে না। ফ্যাট সলিউবল ভিটামিন আমি আজকে ইনটেক করলাম, হয়তো আমার 8-10 দিন বা 1 মাস 2 মাস 3 মাস ওই ধরনের খাবার যদি নাও খেয়ে থাকি, তাও অতটা ল্যাকিংস হবে না, আস্তে আস্তে সেটা ল্যাকিংস তৈরি হবে। সো এটা রেগুলার সাপ্লাইটা ম্যান্ডেটরি না। এরপরে দেখো, এক্সেস ইজ এক্সক্রিটেড ইন ইউরিন, নো ডেঞ্জার অফ টক্সিক লেভেল। ঠিক আছে, হাইফেনের আগের কথাটা দেখা যায় এক্সেস ইজ এক্সক্রিটেড ইন ইউরিন, অর্থাৎ এই ভিটামিন গুলো 2 নাম্বার যে পার্থক্যটা দেখো, যে এক্সেস ইজ এক্সক্রিটেড ইন ইউরিন, অর্থাৎ এই ভিটামিন গুলো যদি বডিতে বেশি হয়ে যায় পরিমাণ, তাহলে এটা ইউরিনের মাধ্যমে মূত্রের সাথে আমাদের বডি থেকে বের হয়ে যায়, বডিতে জমা থাকে না, বের হয়ে যায়। এই কারণে যদি এই ভিটামিন কেউ বেশি পরিমাণে অত্যধিক বেশি পরিমাণে খেয়ে ফেলে, তাহলে তার বডিতে কোনো ধরনের বিষক্রিয়া দেখা দিবে বা কোনো ধরনের টক্সিসিটির ভয় নেই। হ্যাঁ, ডেঞ্জার, নো ডেঞ্জার অফ টক্সিক লেভেল, অর্থাৎ ভিটামিন বেশি হয়ে গেলে যে ক্ষতিকর যে প্রভাবটা, সেটা এই ওয়াটার সলিউবল ভিটামিনের ক্ষেত্রে সেই রিস্কটা নাই। কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে আমরা আগে বললাম যে ভিটামিন গুলো বডিতে জমা থাকে, ঠিক আছে, যেহেতু জমা থাকে, কেউ যদি লার্জ অ্যামাউন্টে এই ভিটামিন গুলো ইনটেক করে, তাহলে তার বডিতে এটা জমা থাকবে এবং এই অতিরিক্ত ভিটামিন তার বডিতে বিভিন্ন ক্ষতিকর প্রভাব তৈরি করবে বা টক্সিসিটি দেখা দিবে, যেটা আমরা বলি বিষক্রিয়া বা টক্সিক ইফেক্ট, সেগুলো দেখা দিবে। ঠিক আছে, সো ফ্যাট সলিউবল ভিটামিন গুলো এই কারণে আবার খুব বেশি পরিমাণে ইনটেক করা যাবে না। ঠিক আছে, যদি কেউ মনে করে যে আমি 3 বছর আর এই ভিটামিনটা ইনটেক করবো না, আমি একবারে আজকে যত ইচ্ছা একবারে পেট ভরে শুধু এই ভিটামিনটা ইনটেক করব, ভিটামিন এ ক্যাপসুল নিয়ে মনে করো যে 5টা 10টা 20টা ইনটেক করে ফেললো, তাহলে কিন্তু আবার সাংঘাতিক লেভেলে টক্সিসিটি দেখা দিবে। ঠিক আছে, যেহেতু বডি ভিটামিন গুলো বডি থেকে বের হয় না এক্সেস অ্যামাউন্ট, জমা থাকবে এবং আস্তে আস্তে বডি ড্যামেজ করতে থাকবে, বিভিন্ন ক্ষতি করতে থাকবে। সেই জন্য ফ্যাট সলিউবল ভিটামিন গুলো লার্জ অ্যামাউন্টে ইনটেক করা যাবে না। আরেকটা পার্থক্য হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন গুলো আনস্টেবল টু হিট অ্যান্ড লাইট, অর্থাৎ ওয়াটার সলিউবল ভিটামিন গুলো এই লাইট বা মানে আলো এবং তাপ এই ধরনের কন্ডিশনে যদি আসে, তাহলে এটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই কারণে লিচ ইনটু কুকিং লিকুইড, অর্থাৎ কুকিং লিকুইড বা রান্না করার সময় এই ধরনের ভিটামিন গুলো ওই লিকুইডের মধ্যে বা রান্নার যে আমরা তরকারিতে যে পানি দিয়ে রান্না করি, যখন ওই পানিগুলোর মধ্যে ভিটামিন গুলো চলে আসে। ঠিক আছে, যেহেতু এরা ওয়াটার সলিউবল, সো যখন কথা ফর এক্সাম্পল কাঁচামরিচে থাকে হচ্ছে ভিটামিন সি থাকে, বাঁধাকপিতে ভিটামিন সি থাকে। সো আমরা বাঁধাকপি যখন রান্না করি, যখন পানি দিয়ে রান্না সিদ্ধ করা হয়, তখন সেই পানির মধ্যে কিন্তু এই ওয়াটার সলিউবল ভিটামিন সি ওই বাঁধাকপির রান্নার সময় যে পানি ইউজ করে পানির মধ্যে চলে আসে। সুতরাং ওই পানিগুলোতে ওই ভিটামিন গুলো থাকে, সুতরাং ওই পানিগুলো ফেলে দেওয়া যাবে না রান্নার সময়, যেটা আমরা তরকারিতে যে পানি দিই বা ই করি। সো এটা হচ্ছে এই ওয়াটার সলিউবল ভিটামিনের বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো সাধারণত তাপের ক্ষেত্রে মোটামুটি স্টেবল থাকে, এই জন্য নর্মাল যে রান্নার যে টেম্পারেচার, সেটাতে এই ভিটামিন গুলো নষ্ট হয় না। ঠিক আছে, ফেয়ারলি স্টেবল এট নর্মাল কুকিং টেম্পারেচার। কুকিং এ রান্নার ক্ষেত্রে হয়তো যে 100 ডিগ্রি সেলসিয়াস বা 110 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার উঠুক না কেন, এই টেম্পারেচারে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো স্টেবল। ঠিক আছে, সো these are the basic difference between water soluble and fat soluble vitamins. ঠিক আছে, যদি এক্সাম্পল গুলো এখানে আমরা অ্যাড করি, তাহলে আরেকটা ডিফারেন্স বাড়বে। আরেকটা হচ্ছে ডেফিনেশন, যে কেন ওয়াটার সলিউবল বলা হয়, কেন ফ্যাট সলিউবল বলা হয়, ডেফিনেশনটা আমরা অ্যাড করতে পারি এখানে। ওয়াটার সলিউবলটা হচ্ছে ওয়াটারে ডিজলভ হয়, ওয়াটারের মাধ্যমে আমাদের বডিতে অ্যাবজর্ব হয় বা শোষণ হয়। আর ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে ফ্যাট বা
লিপিড জাতীয় পদার্থের মধ্যে ডিজলভ হয় বা দ্রবীভূত হয় এবং ফ্যাটের মাধ্যমে আমাদের বডিতে শোষিত হয় বা অ্যাবজর্ব হয়। ঠিক আছে, এই পার্থক্যগুলো আমরা এর সাথে অ্যাড করতে পারি। সো ভিটামিনের ক্লাসিফিকেশন দেখলাম, এরপরে দেখলাম হচ্ছে ভিটামিনের ডিফারেন্স, ওয়াটার সলিউবল এন্ড ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে বেসিক ডিফারেন্স গুলো দেখলাম। এরপরে হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন নিয়ে আমরা একটু বিস্তারিত পড়ব। ফ্যাট সলিউবল ভিটামিনের ক্লাসিফিকেশন আমরা দেখে আসলাম একটু আগে। ডেফিনেশনটা আমি অলরেডি বললাম যে their absorption from the intestinal tract is associated with that of lipid, অর্থাৎ এই ভিটামিনগুলো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে এই যে আমাদের ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্র যে অংশগুলো আছে যেখান থেকে ভিটামিনগুলো শোষণ হয় আমাদের বডিতে, শোষণ হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন প্রান্তে পৌঁছায় ভিটামিনগুলো, সেই ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে এরা লিপিডের মাধ্যমে বা চর্বি জাতীয় যে সাবস্টেন্স গুলো আছে, তেল চর্বি জাতীয় সাবস্টেন্স গুলো, তাদের মাধ্যমে এই ফ্যাট সলিউবল ভিটামিনগুলো শোষিত হয়। ঠিক আছে, এবং এদের এই পরের অংশটা দেখো, and the deficiency state may be caused by condition that impair fat absorption, অর্থাৎ এই ভিটামিনগুলোর ঘাটতি তখনই হয়, ঠিক আছে, যখন impaired fat absorption, অর্থাৎ কারো বডিতে যদি ফ্যাট বা তেল জাতীয় চর্বি জাতীয় খাবারের শোষণ বা খাদ্যনালী থেকে খাবারটা শোষণ কম হয়, যেহেতু ফ্যাট অ্যাবজর্পশন বা মানে ফ্যাট জাতীয় পদার্থ শোষণ কমে যাচ্ছে, সুতরাং এর সাথে যে ভিটামিন গুলো শোষণ হওয়ার কথা সেই ভিটামিনের শোষণ গুলো কমে যাবে, যেমন এ ডি ই কে ফ্যাট সলিউবল ভিটামিন গুলোর শোষণের পরিমাণটাও কমে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়, অর্থাৎ এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে ফ্যাট বা লিপিডের মাধ্যমে শোষণ হয়। যদি ফ্যাট বা লিপিডের শোষণ কারো কমে যায় তাহলে এই ধরনের ভিটামিনেরও শোষণ কমে যায় এবং সেই ধরনের পেশেন্টদের বডিতে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয় বা অপুষ্টি বা ডেফিসিয়েন্সি স্টেট দেখা দিতে পারে। সো দিস ইজ about fat soluble vitamins. So those are vitamins A, D, E and K. Okay. আচ্ছা, ওকে, আমাদের এই ইয়েতে টাইম কয় মিনিট আছে? 6 মিনিট। 6 মিনিট, ওকে ফাইন। সো ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে আমি ফার্স্ট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ভিটামিন এ। ঠিক আছে, এখানে লেখাগুলো আমি একটু সামারি করে দেয়, সো তোমাদের মনে রাখার সুবিধার জন্য। তো যদি কারো কোনো লাইনে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জিজ্ঞেস করবা বা কোশ্চেন কমেন্টসে কোশ্চেন করবা গুগল ক্লাসরুমে, অথবা আমাকে লাইভ ক্লাসেও জিজ্ঞেস করবা। ঠিক আছে, সো ভিটামিন এ, এখানে ভিটামিন এর দুইটা ফর্ম, কেমিক্যালি এটা দুই ধরনের, একটাকে আমরা বলি হচ্ছে রেটিনল আর একটাকে বলি বিটা ক্যারোটিন, দুইটা নাম। ঠিক আছে, দুইটা নাম, একটা হচ্ছে রেটিনল একটা হচ্ছে বিটা ক্যারোটিন। সো রেটিনল যেটা, এটা নামকরণ করা হয়েছে কেন, কারণ এটা আমাদের রেটিনা, রেটিনা কোথায় থাকে? চোখে থাকে, তাই তো, চোখের ইন্টারনাল একটা লেয়ার রেটিনা, যেখানে আমাদের এই যে যে আমাদের দৃষ্টির জন্য যে বিম্ব তৈরি হয় বা আলোর যে ইয়েতে ইন্টারনাল প্রতিফলন ইয়ে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের রেটিনাতে তৈরি হয়। সো সেই রেটিনা থেকে এই নামকরণটা করা যে রেটিনল। কেন? কারণ হচ্ছে এই ভিটামিন গুলো রেটিনার উপরে প্রভাব ফেলে, বা এই রেটিনল যেটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা আমাদের রেটিনাটা সুগঠিত করার জন্য বা রেটিনার কন্ডিশনটা ভালো রাখার জন্য হেল্প করে। ঠিক আছে, সো এই জন্য ওই রেটিনা থেকে এই কম্পাউন্ডের নামকরণ করা হলো বা এই ভিটামিনের নামকরণ করা হলো রেটিনল। সো এদের সোর্সটাও একটু আলাদা, এটা হচ্ছে অ্যানিমেল ফুড গুলো, যেগুলো প্রাণীর যে খাদ্যগুলো পাওয়া যায়, আমরা দেখবো সোর্স গুলো। মাছ মাছ খেলে চোখের পাওয়ার বা চোখের কন্ডিশন ভালো থাকে, দৃষ্টিশক্তি ভালো হয়। কেন ভালো হয়? কারণ মলা ঢেলা বা ছোট মাছগুলোতে এই রেটিনল থাকে, ঠিক আছে, বা ভিটামিন এ থাকে। ভিটামিন এর রেটিনল যেটা আর কি, সেই অংশ কম্পাউন্ডটা থাকে এবং এটা আমাদের রেটিনার কন্ডিশনটাকে ইমপ্রুভ করে, রেটিনাকে ভালো রাখে, যার কারণে দৃষ্টিশক্তিও ভালো থাকে। ঠিক আছে, এই কারণে বলা হয় যে ছোট মাছ খেলে, বা মিষ্টি কুমড়াতে আবার থাকবে বিটা ক্যারোটিন। ঠিক আছে, বিটা ক্যারোটিনটা আমাদের চোখের ইয়ে ভালো রাখে, বা ভিটামিন, মিষ্টি কুমড়াতে হচ্ছে ভিটামিন বিটা ক্যারোটিন, ভিটামিন এর বিটা ক্যারোটিন যে কম্পাউন্ডটা সেটা থাকে।
ঠিক আছে। এছাড়াও ক্লোরোফিলে থাকে, আমরা গত 4 দিন পড়ে আসছিলাম প্ল্যান্ট সেল চ্যাপ্টারে, যে ক্লোরোফিলের মধ্যে এই যে বিটা ক্যারোটিন একটা অংশ থাকে, জ্যান্থোফিল, ক্যারোটিন, বিটা ক্যারোটিন, এই এগুলো ক্লোরোফিলের মধ্যে থাকে। সো এনিওয়ে, এই ভিটামিন গুলো আমরা প্ল্যান্ট সোর্স থেকে পেয়ে থাকি, বিটা ক্যারোটিন, বা উদ্ভিদ সোর্স থেকে। এবং আরেকটা কথা এখানে বলা আছে যে এই বিটা ক্যারোটিনটা আমাদের যখন আমরা এই বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খাই বা উদ্ভিদ বা শাকসবজি খাই, তখন আমাদের যে গাট ওয়ালে, যে কনভার্টেড টু ভিটামিন এ ইন গাট ওয়াল, গাট ওয়াল অর্থ আমাদের যে অন্ত্র বা ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র আছে, এটাকে আরেকটা নাম বলা হয় গাট, জিইউটি, গাট। এই ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্রের যে ওয়াল বা যে সাইডের যে অংশগুলো আছে, এটা একটা নালিকার মতো। সো নালিকার যে প্রাচীর আছে, সেই প্রাচীরে গিয়ে এই বিটা ক্যারোটিন গুলো অ্যাক্টিভ ভিটামিন এ তে পরিণত হয়, অর্থাৎ ভিটামিন গুলো অ্যাক্টিভ হয়। হ্যাঁ, তারপরে সেটা শোষণ হয়ে রক্তে যায় এবং তার মাধ্যমে বডির বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন সেলে গিয়ে কাজ করে। সো তাহলে আমরা দেখলাম ভিটামিন ভিটামিন এ যেটা, সেটা হচ্ছে দুইটা ফর্ম বা দুইটা রূপ। একটা হচ্ছে রেটিনল, যেটা রেটিনাতে সরাসরি ইফেক্ট ফেলে, সো এই কারণে এটার নাম হলো রেটিনল, এবং এটা পাওয়া যায় হচ্ছে অ্যানিমেলস ফুড থেকে। আর বিটা ক্যারোটিনটা পাওয়া যায় প্ল্যান্ট ফুড থেকে। প্ল্যান্টের কোথায় থাকে? ক্লোরোফিলে থাকে, এবং এটা আমাদের খাওয়ার পরে যখন সেটা আমাদের অন্ননালীতে গিয়ে বা খাদ্যনালীতে গিয়ে যখন এটা তার ওয়ালের সাথে গিয়ে বা তার বাউন্ডারিতে কিছু সেল আছে, সেখানে গিয়ে এটা কনভার্ট হয়, ভিটামিন এ তে কনভার্ট হয়, এবং তারপরে বডিতে তার ফাংশন দেয়। সো ভিটামিন এর ফাংশন গুলো অলরেডি আমরা কিছুটা হয়তো আইডিয়া পেলাম আগের স্লাইডটা থেকে। ঠিক আছে, তো এখানে আমরা ফাংশন গুলো আবার একটু দেখি। যে একটা হচ্ছে রেগুলেট গ্রোথ, অর্থাৎ বডির গ্রোথ নর্মাল রাখার জন্য, বা গ্রোথটাকে গ্রোথটা যেন নর্মালি গ্রোথ হয়, বডির গ্রোথ হয়, এটার জন্য বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন এটা বেশি দরকার। যারা বয়সন্ধি কালে থাকে তাদের ক্ষেত্রে ভিটামিন এ বেশি দরকার, কারণ তাদের বডি গ্রোথের সময় ওই সময় ভিটামিন এটা তাদের বডিতে বেশি ভালো কাজ করে এবং ইফেক্ট ভালো দেয়। এছাড়া বডির বিভিন্ন সেল যদি ড্যামেজ হয়, নতুন সেল তৈরির ক্ষেত্রেও ভিটামিন এ হেল্প করে থাকে। ঠিক আছে, আমাদের স্কিনের যে সেলগুলো মারা যায়, স্কিনের সেলগুলো ড্যামেজ হওয়ার পরে নতুন সেল তৈরি করার জন্য হেল্প করে ভিটামিন এ। এই কারণে প্রমোট হেলথি স্কিন বলা আছে ফাংশন, 2 নম্বর ফাংশন, প্রমোটস হেলথি স্কিন, অর্থাৎ স্কিনটাকে ভালো রাখে, হেলদি রাখে। এবং হেলথ আই অ্যাডাপ্ট টু ডিম লাইট, অর্থাৎ হালকা আলোতে, স্বল্প আলোতেও দেখতে সাহায্য করে হচ্ছে ভিটামিন এ। ওকে, অর্থাৎ আমরা যেটা বলি যে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, অর্থাৎ দৃষ্টিশক্তি বৃদ্ধি করা মানে হচ্ছে অল্প আলো বা কম আলোতেও এটা ভিটামিন এ হচ্ছে দেখতে সহযোগিতা করে বা সাহায্য করে। সো এটা হচ্ছে ভিটামিন এর ফাংশন। এখন আমরা একটু সোর্স গুলো দেখি। অলরেডি সোর্স নিয়ে আমি বলছি যে রেটিনল যেটা, সেটা হচ্ছে অ্যানিমেল সোর্স থেকে পাওয়া যায়। অ্যানিমেল সোর্স যেমন দেখো, অ্যানিমেল ফুড কি ধরনের, কড লিভার অয়েল, কড মাছের লিভার থেকে যে তেল পাওয়া যায়, আমরা এটা পড়বো এটা নিয়ে। বা বিভিন্ন প্রাণীর লিভার, অর্থাৎ গরু, ছাগল বা হাঁস, মুরগি, মাছ, বিভিন্ন মাছ, তাদের লিভার বা কলিজাতে ভিটামিন এ থাকে।